1945 খ্রিস্টাব্দের 6ই আগস্ট হিরোশিমায় এবং 9ই আগস্ট নাগাসাকিতে মিত্রপক্ষ তথা আমেরিকা যুক্তরাষ্ট্র পরমাণু বোমা নিক্ষেপ করে জাপানের দুটি সমৃদ্ধশালী শহর সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। ফলে জাপান মনোবল হারিয়ে 14ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। স্বাভাবিকভাবে একই সঙ্গে জাপান এও জানিয়ে দেয় যে আজাদ হিন্দ বাহিনী বা নেতাজিকেও আর সহযোগিতা চালিয়ে যাওয়া জাপান সরকারের পক্ষে সম্ভব নয়। তখন নেতাজির সামনে দুটি পথ খোলা ছিল, হয় সরাসরি আত্মসমর্পণ, নয় বিকল্প শক্তির সাহায্যের জন্য অন্য দেশে যাওয়া। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য নেতাজি তখন আজাদ হিন্দ বাহিনীর উচ্চ পদস্থ ব্যক্তিদের নিয়ে জরুরি আলোচনায় বসেন। সিদ্ধান্ত হয় আত্মসমর্পণ নয়, বিকল্প কোনো বৈদেশিক শক্তির সাহায্য লাভের চেষ্টা করা হবে। আরও ঠিক হয় নেতাজির সাথে হাবিবুর রহমান, আবিদ হাসান, আয়েঙ্গার, স্বামীনাথন, প্রীতম সিং প্রমুখ 5 জন যাবেন। বিমানপথে জাপানি সহযোগিতা করবে। এই উদ্দেশ্যে নেতাজি তড়িঘড়ি তার গুরুত্বপূর্ণ সঙ্গীদের নিয়ে আইএনের একটি বিশেষ বিমানে সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইগন পৌঁছান। এই সময় তিনি দক্ষিণ পশ্চিম এশিয়ার জাপানি সেনাপ্রধান হিচাইটি হিরাউচির সঙ্গেও সাক্ষাৎ করেন। নেতাজি তাকে সোভিয়েত রাশিয়া যাবার একটি বিশেষ বিমান জোগাড় করে দিতে বলেন। তার বিশ্বাস ছিল রাশিয়া তাকে আশ্রয় দেবে, কারণ আগে থেকেই সমাজতন্ত্রের প্রতি তার বিশ্বাস ছিল। এমনকি হিটলারের সঙ্গে সাক্ষাতের সময়ও হিটলারের রুশ নীতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। কিন্তু মিত্রপক্ষের গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়া যে কোনো মতেই জাপানকে সাহায্য করবে না তা হিরাউচি জানতেন। তথাপি শুধুমাত্র নেতাজির কথা রাখতে জেনারেল হিরাউচি টোকিওতে ইম্পেরিয়াল জেনারেল হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু সেখান থেকে সরাসরি এই আর্জি খারিজ করা হয়। তবে হিরাউচি নেতাজিকে জানান যে সাইগন বিমানবন্দর থেকে তাকে টোকিও যাবার বিমানের ব্যবস্থা তিনি করে দেবেন। যাই হোক, 17ই আগস্ট তিনি সাইগন পৌঁছান। আন্তর্জাতিক পরিস্থিতি তখন আরও ভয়াবহ রূপ নিয়েছিল। সেই সময় জেনারেল হিরাউচি সাইগন থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন, যেখান থেকে সাইগনে আসতে আরও ঘন্টা 2 সময় লাগত। কিন্তু নেতাজি আর সময় নষ্ট করতে চাননি। তাই সাইগনে অবস্থানকারী জাপানি জেনারেল ইচৌডার সঙ্গে তিনি বৈঠক করেন। এই ইচৌডাই নেতাজির জন্য ছোট আকৃতির একটি বোমারু বিমানের ব্যবস্থা করেন। বিমানটিতে জাপানি সেনানায়কদের যাবার কথা ছিল, তাই প্রথমে কেবলমাত্র নেতাজিকে যেতে বলা হয়, কিন্তু নেতাজি তাতে রাজি হননি। নেতাজির পীড়াপিড়িতেই তখন তার সঙ্গে আর একজনের যাবার আসন পাওয়া গেল। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত সমস্যার কারণে আইএনের বিমানটিও ওড়ানো যাচ্ছিল না। আবার জাপানি বেসামরিক কোনো বিমানও তখন মিলছিল না। তাই নেতাজি বাধ্য হয়েই সেই বিমানে ওঠার সিদ্ধান্ত নেন। তার একজন সহযোগী হিসাবে তিনি হাবিবুর রহমানকে সঙ্গে নেন। বিখ্যাত সাংবাদিক আশিস রায়ের বই থেকে জানা যায় ওই বিমানে ক্রু সহ মোট 14 জন যাত্রী ছিল। শাহনওয়াজ কমিশনে সাক্ষ্য দেবার সময় হাবিবুর রহমান যে বয়ান দেন তা থেকে জানা যায় যে বিমানটিতে ওঠার পর প্রথমে নেতাজিকে সহ পাইলটের আসনে বসার জন্য অনুরোধ করা হয়, কিন্তু সেই আসনটি তার মতো দীর্ঘাকার মানুষের পক্ষে ছোট ছিল। তাই তিনি পাইলটের পিছনের আসনটিতে বসেন এবং তার ঠিক পিছনেই বসেন কর্নেল হাবিবুর রহমান। হাবিবুর রহমান আরও জানান যে বিমানে একরকম লাফিয়ে উঠেছিলেন নেতাজি এবং ওঠার সময় জয় হিন্দ ধ্বনি দিয়ে সকলকে বিদায় জানিয়ে পরবর্তী বিমানে তাদের আসার কথা বলে তিনি বিমানে ওঠেন। নেতাজির সামনেই ছিল বড় বড় পেট্রোলের জেরিক্যান। 17ই আগস্ট বিমানটি মাঞ্চুরিয়া হয়ে টোকিওর উদ্দেশ্যে রওনা হয়। ওই দিনই অর্থাৎ 17ই আগস্ট বিকালে বা কারো কারো মতে সন্ধ্যায় বিমানটি দোরেনে পৌঁছায়। যাত্রীরা সেদিন রাতে একটি হোটেলে অতিবাহিত করে ভোর 5টায় বিমানটি তাইপেইর
তাইহুকোর উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটির চূড়ান্ত গন্তব্য ছিল মাঞ্চুরিয়া হয়ে টোকিও যাওয়া। তাইহুকো যাবার উদ্দেশ্য ছিল যাত্রীদের খাওয়া দাওয়া ও বিমানের জ্বালানি ভরার জন্য। 18 আগস্ট দুপুর নাগাদ বিমানটি তাইহুকো বিমানবন্দরে পৌঁছায়। এই তাইহুকোতেই নাকি সেই বিতর্কিত বিমান দুর্ঘটনায় নেতাজি প্রাণ হারান। 1956 খ্রিস্টাব্দে শাহনওয়াজ কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে হবিবুর রহমান বলেন, নেতাজি আমার সামনের আসনেই বসেছিলেন। বিমানে ঠান্ডা অনুভূত হওয়ায় তিনি আমার কাছ থেকে আমার জ্যাকেটটি চেয়ে নেন। তখন বিমানে এয়ার কন্ডিশন লাগানো থাকতো না, তাই প্রতি 1000 মিটার উচ্চতা উঠলে তাপমাত্রা কমতো 6 ডিগ্রি করে। দুপুর 2:35 বিমানটি আকাশে ওড়ে। হবিবুর বলেছিলেন, বিমানটি তখনও খুব একটা উপরে ওঠেনি, বিমানঘাটি চৌহদ্দির মধ্যেই ছিল। হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দে সবাই চমকে উঠল। দেখা গেল বিমানের একটি প্রোপেলার ভেঙে গেছে। ওই অবস্থায় বিকট শব্দে বিমানটি নিচে পড়ে যায়। তখন বিমানটির সামনে ও পিছনে আগুন লেগে যায়। পিছনে যাবার জায়গা ছিল না, কারণ সেদিকে জিনিসপত্রে ভর্তি ছিল, আবার সামনেও আগুন জ্বলছে। নেতাজি সামনের দিক দিয়েই বেরিয়ে যান। এদিকে পেট্রোলের জেরিক্যান ফেটে তেল বেরিয়ে নেতাজির কোট পুরো ভিজে গিয়েছিল, তাই বেরোনোর সময় তার গায়ে আগুন লেগে যায়। আমি বাইরে এসে দেখি নেতাজি 10 মিটার দূরে পশ্চিমে মুখ করে দাঁড়িয়ে আছে। ততক্ষণে তার গায়ে আগুন লেগে গেছে, তার সমগ্র শরীর দাউ দাউ করে জ্বলছে। আমি তার দিকে দৌড়ে গিয়ে তার ক্রস বেল্টটা খুলে তাকে মাটিতে শুয়ে দেই। তার মাথার দিকে প্রায় 4 ইঞ্চি লম্বা একটি গভীর ক্ষত হয়েছিল। একটা রুমাল দিয়ে সেই ক্ষতস্থানের রক্ত বন্ধ করছিলাম। নেতাজি আমায় জিজ্ঞাসা করলেন, তোমার চোট লাগেনি তো? আমি বলেছিলাম, না, আমি ঠিক আছি। উনি আমায় বলেছিলেন, মনে হচ্ছে আমি আর বাঁচব না। দেশে ফিরে সবাইকে বলো যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের জন্য লড়াই করেছিলাম। তারা যেন এ লড়াই জারি রাখে, ভারত নিশ্চয় স্বাধীন হবে। 10 মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল এসেছিল, কিন্তু তাদের কোনো অ্যাম্বুলেন্স ছিল না, তাই সেনা ট্রাকের একটিতেই নেতাজি ও অন্যান্য আহতদের তাইহুকো সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাদের চিকিৎসা করেন ডাক্তার তাইয়াসি ইয়োশিরি। শাহনওয়াজ কমিশনে তিনি নাকি বলেছিলেন, 3টের সময় স্যুট বুট পরিহিত এক ভারী চেহারার মানুষকে সেনা ট্রাক থেকে নামিয়ে ট্রেচারে করে নিয়ে আসা হয়। তার মাথা, বুক, পা, হৃৎপিণ্ড ঝলসে গিয়েছিল। তার চোখগুলি ফুলে গিয়েছিল, দেখতে পাচ্ছিলেন কিন্তু চোখ খুলতে অসুবিধা হচ্ছিল। গায়ে জ্বর ছিল 102.2 ডিগ্রি, পালস রেট হচ্ছিল মিনিটে 120। তাকে স্বস্তি দেবার জন্য বিটা ক্যাম্ফোরের 4টি ও 2টি ডিজিটাবাইন ইঞ্জেকশনের ব্যবস্থা করেছিলাম। এছাড়া ইনফেকশন যাতে না ছড়ায় তার জন্য সালফার নামাইড ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল। আমি বুঝতে পারছিলাম এত কিছুর পরেও উনি আর বেশিক্ষণ জীবিত থাকবেন না। আরেক ডাক্তার ইয়োশিও ইসিনিও বর্ণনা দিয়েছেন এইভাবে যে আহত 2 জন আলাদা খাটে শুয়েছিলেন। একজন এতটাই লম্বা ছিলেন যে তার পা খাটের বাইরে বেরিয়ে গিয়েছিল। একজন নার্স উনাকে দেখিয়ে বললেন, উনি ভারতের বিখ্যাত চন্দ্র বোস, উনাকে রক্ত দিতে হবে, কিন্তু আমি উনার শিরা খুঁজে পাচ্ছি না, আমাকে সাহায্য করুন। আমি সুচ ফোটালাম, কিছুটা রক্তও বেরিয়েছিল। রক্তের রং ছিল গাঢ়। পাশের ঘরে আহত জাপানি সৈন্যরা ব্যথায় চিৎকার করছিল, কিন্তু বোস কোনো শব্দই করছিলেন না। অথচ একজন ডাক্তার হিসাবে আমি বুঝতে পারছিলাম কি যন্ত্রণাই না উনি পাচ্ছেন। 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট রাত 9টায় বোস মারা যান। বিমান না পাওয়ায় মৃতদেহ সিঙ্গাপুর বা টোকিওতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। 4 দিন পর 22 আগস্ট বা মতান্তরে 2 দিন পর 20 আগস্ট তাইপেতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন
কর্নেল হবিবুর রহমান, মেজর নাগাতমু এবং নেতাজির দোভাষী চুইচি নাকামুরা। মেজর নাগাতমু কমিশনে বলেছিলেন, আমি বৌদ্ধ পরম্পরা অনুসারে নেতাজির প্রতিটি অঙ্গ থেকে একটি করে অস্থি নিয়ে একটি কাঠের কৌটায় রাখি। অন্যদিকে হবিবুর রহমানও বলেছিলেন, এক শ্মশান কর্মী তাকে নেতাজির একটি সোনায় বাঁধানো দাঁত দেন, যা আগুনে ভস্মীভূত হয়নি, সেটিও আমি অস্থি কলসে রাখি। এর 23 থেকে 25 দিন পর হবিবুর রহমান নেতাজির অস্থি নিয়ে জাপানে পৌঁছান। হবিবুর রহমানের দেওয়া এই জবানবন্দির ওপর ভিত্তি করেই 1956 সালের গঠিত শাহন ওয়াজ কমিটি সিদ্ধান্ত নেয় 1945 সালের 18 আগস্টের ওই বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়। কিন্তু ইতিপূর্বে বর্ণিত এই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু সম্পর্কে নেতাজির অনুগামী ও নেতাজির আত্মীয় সহ অনেকেই সংশয় প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন হবিবুর রহমান বর্ণিত বিমান দুর্ঘটনার কতকগুলি ক্ষেত্র নিয়েও। হবিবুর রহমানের বয়ান অনুসারে নেতাজির ঠিক পিছনের সিটেই বসেছিলেন হবিবুর রহমান। অতএব তেলের ট্যাঙ্ক ফেটে তেল গিয়ে নেতাজি সম্পূর্ণ ভিজে গেলে কিছুটা দূরে হবিবুরের গায়েও কম বেশি পেট্রোল যাবার কথা। তাই নামতে গিয়ে নেতাজি সম্পূর্ণ পুড়ে মারা গেলেন, আর কাছেই হবিবুর রহমান সম্পূর্ণ অক্ষত থেকে প্রেস কনফারেন্স করলেন। বিষয়টি আশ্চর্যজনক নয় কি? দ্বিতীয়ত, বর্ণনা অনুযায়ী বিমানটি যে উচ্চতায় উঠে ভেঙে পড়েছিল সেই উচ্চতা থেকেও ভেঙে পড়লে কারো দেহ আস্ত থাকার কথা নয়, কিন্তু ওই বিমানের বেশিরভাগ যাত্রী সম্পূর্ণ অক্ষত রইলেন। কিভাবে এটা সম্ভব হলো? সাধারণত বিমান ভেঙে পড়লে যারা প্যারাশুট বা অন্যভাবে ঝাঁপ দেয় তাদের প্রাণে বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু ভিতরের যাত্রীরা বেশিরভাগই ছিন্ন ভিন্ন হন। সেক্ষেত্রে এই বিমানের বেশিরভাগ যাত্রী কিভাবে অক্ষত থাকলেন তা ভাবার বিষয়। তৃতীয়ত, হবিবুর রহমান বলেছেন, নেতাজি বিমান থেকে বেরিয়ে 10 মিটার দূরে পশ্চিমে মুখ করে দাঁড়িয়ে আছেন, তার পোশাকে আগুন জ্বলছে। হবিবুর তার বেল্ট ও কোট খুলে দেন। প্রশ্ন হলো, নেতাজি নিজে কেন তা খোলার চেষ্টা করলেন না? আগুন লাগা ব্যক্তি তো নিজেই পোশাক খোলার শেষ চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। চতুর্থত, হবিবুর রহমান বলেছেন, আমি নেমে দৌড়ে তার কাছে গিয়ে তার বেল্ট খুলে তাকে মাটিতে শুয়ে দেই। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে পাশাপাশি থাকা দুজন যাত্রী তো একই সাথে বিমান থেকে বা 2-1 ফুট আগে পরে বিমান থেকে নামার কথা। নামার ক্ষেত্রে এত আগে পিছনে তো হবার কথা নয়, তাহলে কি করে তিনি এতটা পিছনে নামলেন? পঞ্চমত, যে বিমানে নেতাজি সিঙ্গাপুর থেকে সাইগন এসেছিলেন সেই 12 সিটের আইএনএ বিমানটি থাকা সত্ত্বেও কেন তিনি জাপানি বোমারু বিমানে উঠলেন? যদিও বলা হয়েছে বিশ্বযুদ্ধজনিত সমস্যার কারণে আইএনএ বিমানটি উড়ানো যায়নি, সেই সমস্যা তো জাপানি বিমানেও হতে পারত, কারণ মাঞ্চুরিয়ার অধিকাংশ স্থান তখন রাশিয়ার দখলে চলে গিয়েছিল, আর রাশিয়ার কাছে জাপান ও আইএনএ বিমানে কোনো পার্থক্য ছিল না। ষষ্ঠত, দুর্ঘটনায় মৃত্যুর পর কেন তাইওয়ান বা জাপান সরকার নেতাজির পরিবার বা ভারত বা অন্য কোথাও জানায়নি? কেনই বা অতি গোপনে তার সৎকার করা হয়? এমনকি জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় না ছেপে কয়েকদিন পর স্থানীয় একটি পত্রিকায় তার মৃত্যু সংবাদ ছাপা হয়। সপ্তমত, ডাক্তার ইয়োশিনি জানিয়েছিলেন তিনি বোসকে কোনোদিন দেখেননি, কিন্তু তার গায়ে জ্বর 102.2 এবং পালস রেট মিনিটে 120 সহ কি কি ঔষধ দিয়েছিলেন তার নিখুঁত বর্ণনা দেওয়া অতদিন পর একজন চিকিৎসকের পক্ষে কি করে সহজ তাও অবাক করার বিষয়। অষ্টমত, 22 আগস্ট বেতার সম্প্রচারে নেতাজির তথাকথিত বিমান দুর্ঘটনার কথা বলা হলেও পরবর্তীকালে তাইওয়ান সরকার একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল যে 1945 খ্রিস্টাব্দের 18 আগস্টের 7 দিন আগে থেকে 7 দিন পরে পর্যন্ত তাইওয়ানে
কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। তবে বিষয়টি রহস্যজনক নয় কি? নবমত শাহনওয়াজ কমিশন গঠিত হয়েছিল 3 জন ব্যক্তিকে নিয়ে। এর সভাপতি ছিলেন শাহনওয়াজ খান, যিনি আজাদ হিন্দের সেনাপতি ছিলেন। অন্যজন ছিলেন ICS SN মৈত্র এবং তৃতীয় ব্যক্তি ছিলেন নেতাজির দাদা সুরেশ বসু। কমিশনের চূড়ান্ত রিপোর্টে সুরেশ বসু কিন্তু স্বাক্ষর করেননি। উপরন্তু তার দাবি ছিল বিমান দুর্ঘটনাই নাকি হয়নি। এটা কি করে সম্ভব? দশমত 1999 সালে গঠিত নেতাজির মৃত্যু রহস্য বিষয়ক মুখার্জি কমিশন পরিষ্কার রিপোর্ট দিয়েছিল যে 1945 সালের 18 আগস্ট কোনো বিমান দুর্ঘটনাই হয়নি, যদিও এই রিপোর্টটি সরকার গ্রহণ করেনি। একাদশত কমিশনে দেয়া হবিবুর রহমান ও অন্যদের বয়ানের মধ্যে বিস্তর অসঙ্গতি ছিল। কারো মতে তার সৎকার হয়েছিল 22 আগস্ট, কারো মতে 20 আগস্ট, কারো মতে হবিবুর অস্থি নিয়ে যান 25 দিন পর, আবার কারো মতে 23 দিন পর। কারো মতে বিমানটি তখন 12,000 ফুট উঁচুতে উঠেছিল, আবার কেউ কেউ বলছে অল্প উঁচুতে। তবে কেন এই অসঙ্গতি? দ্বাদশত আজাদ হিন্দ সরকারের স্বীকৃতি দানকারী 11টি রাষ্ট্রের কেউই কেন নেতাজি মারা গেছে বলে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়নি, অথচ প্রথা অনুসারে তা করবারই কথা? তবে কি এরা কেউ এই প্লেন ক্র্যাশের কথা বিশ্বাস করেনি? সবশেষে বলা যায়, নেতাজির মৃত্যু সংবাদে প্রথম সন্দেহ প্রকাশ করেছিলেন স্বয়ং গান্ধীজি। 1945-এর 22 আগস্ট রেডিও সম্প্রচারে যখন জানানো হয় নেতাজির মৃত্যুর কথা, তখন গান্ধীজি বলেছিলেন, ये सब झूठा है, सुभाष मर नहीं सकता, किसी और को लाश जला दिया होगा। এই সব প্রশ্নের নিরিখে তাই অনেক নেতাজি ভক্তের মনে এই সংশয় তৈরি হচ্ছে যে বিমান দুর্ঘটনার এই কাহিনী আসলে কোনো কায়েমি স্বার্থে রচিত কল্পকাহিনী নয় তো, আগাগোড়া সাজানো একটি গভীর ষড়যন্ত্র নয় তো। সিদ্ধান্ত আপনাদের। আমি কেবলমাত্র বিভিন্ন গবেষকদের লিখিত তথ্য, ইন্টারনেট, উইকিপিডিয়া প্রভৃতি থেকে প্রাপ্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে নেতাজি প্রেমী সকলের কাছে ছড়িয়ে দিন। নেতাজির মৃত্যু রহস্য ও অন্তর্ধান রহস্য সম্পর্কে আরো বিস্তারিত ও সঠিক তথ্য জানতে চাইলে আমার পরবর্তী ভিডিও নেতাজির অন্তর্ধান রহস্য দেখতে ভুল করবেন না। এবং ওই ভিডিওটি দেখতে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আগামী 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।